খাওয়া অসুবিধা নেই, আমি ভুলি নাই। ফ্রেশ লেখা যেটা মনে ছিল না, আমার মনে আছে, এই জন্য আমি কেটে দিলাম। আমাকে প্রডিউসার বাদ দিয়ে দিলেন অন দ্য স্পটেই। হ্যাঁ, শুটিং শেষ। শুটিং শেষ হওয়ার পর প্রথম দিনই বললো, রাজু হিরো চেঞ্জ করো। আমার অবস্থা বুঝো, 5 বছর পর আমি ছবি পেলাম হিরো চেঞ্জ। আমি স্তব্ধ হয়ে গেলাম আর কি, এটা দিতেছি। পার্সোনাল ক্ল্যাশ থেকে সেটাকে আজিজ ভাইকে বোঝানো হলো যে এটা আসলে ওনার সাথে আমার ক্ল্যাশ, আসলে বিষয়টা এটা না, আমার ব্যক্তিগত তো একটা লাইফ আছে না, থাকতেই পারে। তো অনেক কিছু হওয়ার পর ওনার কান পর্যন্ত গেল যে আমি ওনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেছি। যদি আমি বুঝি, তুমি যদি আমাকে বোঝো, সেই জায়গা থেকে আমি ছেড়ে চলে আসলাম। কে ছাড়ছিল? ইতিহাসে একজনই ছাড়ছিল। তো আমার ছবি রিলিজ, আমি জয়েন্ট সেক্রেটারি, আমি মানে আমার কাজটা কি? আলমগীর স্যার ছিলেন, তারপরে সুজাতা ম্যাম ছিলেন, আমাদের কমিটির সবাই ছিলেন, ইলিয়াস কাঞ্চন স্যার ছিলেন, তো মানে কমিটির যারা সবাই ছিলেন, এছাড়াও সিনিয়র শিল্পী সহ অনেকেই ছিল। আমি আলমগীর স্যারকে বললাম যে স্যার, আমাদের ইন্ডাস্ট্রির সবাই কাফনের কাপড় পরে রাস্তায় মিছিল মিটিং করেছে যে না, ভিনদেশি চলচ্চিত্র আনা যাবে না। আমি কাফনের কাপড় পরিনি, কিন্তু আমি 2017 সালে এটার সাথেই ছিলাম যে ভিনদেশি চলচ্চিত্র আনা যাবে না। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 21 টেলিভিশনের বিশেষ আয়োজন, আপনাদের জন্য আয়োজন, বিকেলের আয়োজন, অতিথি.com প্রেজেন্স আমার লাইফ আমার স্টাইল, পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড। আমাদের সঙ্গে একজন চলচ্চিত্র অভিনেতা আছেন আজকে অতিথি হয়ে। অতি সম্প্রতি তার কর্ম, আমাদের শিল্পী সমিতি, সর্বোপরি আলোচনায় তিনি সবসময় ছিলেন। সেই আলোচ্য বিষয় এবং তার কর্মময় জীবনের কিছু অংশ আমরা আজকে আলোচনায় নিয়ে আসার চেষ্টা করব। কথা বলছি আমাদের সবার প্রিয় চলচ্চিত্র নায়ক সাইমন সাদিকের সঙ্গে। চলুন কথা বলি। আমন্ত্রণ। থ্যাংক ইউ। কেমন আছো? আমি সবসময় ভালো থাকি। লুকিং গুড ইন ব্ল্যাক। থ্যাংক ইউ। শুনলাম নতুন জুতা পরছো, নতুন গিফট পাইছো জুতা? না, প্রডিউসার আমার এলাকার ভাই তো। ও আচ্ছা, ওই জন্য। ও আর এই জুতাটা হচ্ছে আমার ফ্রেন্ড শরণ, ও ইউকে থেকে পাঠাইছে। জস, সো ইটস অরিজিনাল অ্যাডিডাস। হ্যাঁ, ও পাঠাইছে, মানে এটাই হচ্ছে সবচেয়ে বড় আর কি, যে আমার বন্ধু পাঠাইছে। এটাই সবচেয়ে আনন্দের কারণ। একদম একদম। এটা ব্র্যান্ডের হোক আর নন ব্র্যান্ড, গিফট ইজ অলওয়েজ ব্র্যান্ড। ব্র্যান্ড দিয়ে কি হবে, মানে ব্র্যান্ড হইতে হবে মানুষের। জুতা তো মানে যে কোনো জায়গায়, আমি আমার ভ্যানেরও জুতা আছে। হ্যাঁ, যেটা তোমাকে স্যুট করে এটাই তো ফ্যাশন। আমার যেটা ভালো লাগে, আমি যেটা ক্যারি করি। ব্র্যান্ড দিয়ে কি করবা? এক্স্যাক্টলি, আমাকে যেটা মানায় ওটাই তো ইম্পর্টেন্ট। একদম। আচ্ছা, এবার শোনো, তোমার একটা বাবু আছে, দুইটা বাবু আছে, তোমার একমাত্র ওয়াইফ আছে, পরিবার আর কি আছেন? এই তো, এছাড়া তো আব্বু আম্মা আছে, আমার ভাই আছে, পরিবারে অনেক লোকজন আছে, গোষ্ঠী তো অনেক বড়। অনেক বড়। ফ্যামিলি ছাড়া ক্যারিয়ার নিয়ে কেমন ব্যস্ত? আমি ফ্যামিলি আর ক্যারিয়ার, এর বাইরে আর কোনো ব্যস্ততা নেই। ক্যারিয়ার নিয়ে কিছু বলো। বেশ কিছু সিনেমা তো পাইপলাইনে আছে, আরো কিছু কাজ করছো। পাইপলাইনে 5-6টা ছবি আছে, সেন্সর হয়ে গেছে। আচ্ছা, ছবিগুলো রিলিজ পাবে, নতুন কাজ চলছে কিছু। একটু দর্শকরা তো অনেকেই তোমার সম্পর্কে ভালো করেই জানে, এত বছর ক্যারিয়ারে আছো, অনেকে জানে না, তাদের জন্য আসলে এখন কিছু প্রশ্ন করতেই হয়। আমি জানি জি হুজুর দিয়ে তুমি এসেছো, জি হুজুরের সিলেকশনটা কি করে হয়েছে? জি হুজুরের সবাই বলে না যে জি হুজুর হুজুর হুজুর, বিষয়টা এরকম হুজুর না। 2006 সালের শেষের দিকে আমার ওস্তাদের সঙ্গে আমার পরিচয়, ওটাও ফিল্মিক একটা ইয়েতে রাস্তায় দেখা হয় আর কি, জাকির হোসেন রাজু স্যারের সঙ্গে। এরপর তিনি আমাকে যখন বললেন যে আমরা সিনেমাটা করব, আমি তো শুরুর দিকে মিডিয়ার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না, আমি না করলাম। তিনি বললেন যে ভেবে দেখেন। পরে আমি ফোন আর দেওয়া হয়নি, স্যারই ফোন দিলেন, তখন তো ভাই ডাকি আর কি। আবার যখন কথা হলো, বললো যে শ্যুটটা করেন। আমি বললাম শ্যুট করবো, টাকা খরচ, আমি তো করতেই চাই না। পরে উনি বললেন যে ঠিক আছে, আশিস সেনগুপ্তা নামে একজন ফটোগ্রাফার আছে, তুমি নিশ্চয়ই চিনো। তখন পল্টনে ওনার স্টুডিও ছিল। সেখানে বললো যে কিছু নতুন পোশাক নিয়ে চলে যান। আমার তো ধরো যে আমি সবসময় সিম্পল এরকমই, মানে নরমাল। কলেজ গোয়িং বয় তখন মনে হয়? না, আমি তখন ব্যবসা করি। ও, এডুকেশন ব্যবসা। সেখানে গেলাম, যাওয়ার পর একটা শ্যুট করালেন তিনি। শ্যুট করবার পর একটা ক্লিক করলেন, একটা ক্লিকের পর আর উনি ক্লিক করেন নাই। ওনার যে মানে অ্যাসিস্ট্যান্ট ছিল, উনি ছবি তুললেন, আমি তাতেই খুশি। তারপর বললো যে ঠিকঠাক আছে। এই জার্নি শুরু। শ্যুট করার পর না আমার মধ্যে একটা
কাজ করলো যে আমি কাজটা করব, কাজটা হওয়া উচিত, একটা আনন্দ কাজ হ্যাঁ করলো আর কি আনন্দ কাজে। কাজ করা শুরু করলো। সেই জায়গা থেকে আমি কাজের জন্য ওনার সঙ্গে সময় দিই। আস্তে আস্তে ওনার সঙ্গে আমি অ্যাসিস্ট করেছি দীর্ঘ বছর, সরাসরি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ছিলাম না, কিন্তু আমি মানে স্যারের ম্যাক্সিমাম ছবিতে আমি শুটে থাকতাম বিভিন্ন জায়গায়। আচ্ছা, যেমন ভালোবাসলেই ঘর বাঁধা বাঁধা যায় যায় না, না। আমার ওস্তাদের সাকিব ভাইয়ের ছবি, সেখানে আমি ছিলাম। মনে প্রাণে আছো তুমি, এটা তো আমি ছিলাম। তারপর হচ্ছে আরো অনেকগুলো ছবিতে স্যারের এটা সঙ্গে আমি জাকির হোসেন রাজু স্যারেরই আগ্রহের কারণে হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, শুরুতে উনার আগ্রহ, এই যে বলে না যে ভালো লাগা থেকে ভালোবাসা, সেটা যেতাম যে শুট চলছে, আমার ভালো লাগতো যে আমি কবে শুটিং করব, আচ্ছা, আমি কবে আর্টিস্ট হিসেবে এটা দেখার পর থেকে ভালো লাগা শুরু হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, সেই জায়গা থেকে স্যারও ওই দিক দিয়ে স্ক্রিপ্ট আমাকে বোঝাতেন যে এটা এইভাবে আমরা শুটিং করবো। এই দেখতে দেখতে কয়েক বছর চলে গেল, আর হয় না। একটা পর্যায়ে মানে হয় না যে কবে নতুন প্রডিউসার আসবে, নতুন একজন প্রডিউসার না পেলে তো শুটিংটা হবে না। হচ্ছে না। স্যার বলতো হতাশ হোস না, যদি আমি জি হুজুর বানাই তোকে নিয়ে বানাবো। আচ্ছা, এই আস্থার জায়গাটা উনি সবসময় ক্লিয়ার রেখেছেন। পরবর্তীতে আব্বাসুল্লাহ শিকদার সাহেব, যিনি বনানী চেয়ারম্যান, বাড়ির চেয়ারম্যান সাহেবের ছেলে, যিনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যবসা সফল সিনেমার মালিক, বেদের মেয়ে জোসনার, হ্যাঁ। যাদের সেখান থেকে অনেক বিখ্যাত বিখ্যাত ছবি তারা বানিয়েছেন, ওনাকে স্যার প্রপোজাল দিলেন। স্যার প্রপোজাল দেওয়ার পর উনি গল্পটা শুনে বললো যে না ঠিকঠাক আছে। পরে আমাকে দেখতে চাইলেন, আমি গেলাম, কথা হলো, শুটিং শুরু হয়ে গেল। আস্তে আস্তে বুঝলামই না কবে কি হয়ে গেল। এই তো জিহুজুরের গল্প। আচ্ছা, জিহুজুরের গল্পটা শুরু থেকে আমি সাক্ষী ছিলাম। তখন আমি এই 21 টেলিভিশনে আমি সিনেক্স বলে একটা প্রোগ্রাম করতাম, তুমি আসছিলা সম্ভবত। ওইটা তোমার ফার্স্ট ইন্টারভিউ মেবি টেলিভিশন না, এটা চ্যানেলে। সেকেন্ড ইন্টারভিউ ছিল। Second ছিল। প্রথমটা ছিল আরটিভিতে, ওই দেবাশিস দার একটা প্রোগ্রাম ছিল। আচ্ছা আচ্ছা সেকেন্ডই তোমার সঙ্গে আমার কথা। আচ্ছা, ওকে, নাইস। তো জিহুজুর যখন প্রথম বিগ স্ক্রিনে দেখলা সিনেমা হলে, অনুভূতিটা একটু শেয়ার করো। আমার অনুভূতিটা যদি বলি, আমি মানে বড় পর্দায় দেখার চেয়ে যেদিন শুটিং স্টার্ট হয়, সেটাই মানে ওই অনুভূতি আমার কাছে এখনো মানে স্মরণে আছে আর কি। বড় পর্দায় দেখাটা অতটা ম্যাটার করে নাই আমার, মানে শুটিংটা কবে হবে ওইটা সবসময় প্যারা দিত, যে শুটিং হচ্ছে না, শুটিং হচ্ছে না। যেদিন প্রথম দিন শুটিং ঝর্ণা স্পটে, তো তখন যিনি তথ্যমন্ত্রী মহোদয় ছিলেন, আবুল কালাম আজাদ সাহেব, তিনি মহরতের দিন আসলেন। আরও সব বিখ্যাত লোকজন, আমার কিশোরগঞ্জের লোকজন ভেঙে চড়ে চলে আসলো আমার বন্ধু বান্ধব। ওই দিন এফডিসিতে আমাদের সব লোক, মানে কিশোরগঞ্জের, বুঝছেন? সেই জায়গায় মানে মহরত বা শুটিং, আমার স্ক্রিপ্ট সব মুখস্থ, এত স্টাডি করেছো মনোযোগ দাড়ি দিয়ে। কমা সহ মুখস্থ। কিন্তু আমি যখন মানে স্পিচ দিচ্ছিলাম, কথা বলছিলাম, আমার কাছে মনে হলো যে আমি কই, মানে আমি মানে একটা অন্যরকম একটা জায়গায় আছি, যে জায়গায় নর্মালি আমি যাই নাই কোনোদিন। ওটা কি স্বপ্ন না স্বর্গ, মানে এরকম একটা আমি আমি নিজে নিজে চিমটি কাটলাম যে আমি ঠিক আছে কিনা, নাকি ঘোরের মধ্যে আছি। না, ঠিকঠাক আছে। আচ্ছা। আবার নিজের ঠিক করতেছি, ঠিক আছে, মানে একদম বাচ্চাদের মতো। তখন বয়সও কম। তো আমি শুটে গেলাম, শুটে মানে সবচেয়ে বড় আয়োজনের যে কাজটা, তখন তো ধরো 35-এ মানে 4 মিনিট ক্যামেরা রোল হলে 17,000 নাই, হেভি প্যারা, মানে ডিজিটাল নেই না, ফিল্মের যে এটা ছিল 4 মিনিট শুট, ওকে হোক না হোক 17,000 প্রডিউসারের নাই। আর একটিকে ওকে হইতে হবে, মানে ওই ইন্টেনশন থাকতো যে একটিকে ওকে হইতে হবে, নাহলে তো প্রডিউসারের লস। লস। আমাকে কি করলো যে প্রথম দিনে আমি বললাম যে স্যার এইভাবে না, এইভাবে, আমি তো খেয়াল নেই আর কি, মানে এত এক্সাইটেড ছিলাম। আমি বললাম যে স্যার আমরা সোজাসুজি করি। বললাম তো কি হচ্ছে তোর? আমি বললাম না স্যার ঠিকঠাক আছে, বুঝছো। আমাকে প্রডিউসার বাদ দিয়ে দিলেন অন দ্য স্পটেই। হ্যাঁ, শুটিং শেষ। শুটিং শেষ হওয়ার পর প্রথম দিনই বললো রাজু হিরো চেঞ্জ করো। আমার অবস্থা বুঝো, 5 বছর পর আমি ছবি পেলাম হিরো চেঞ্জ। আমি স্তব্ধ হয়ে গেলাম আর কি। পরের দিন শুটিং আশ্রয় বাড়িতে, উত্তরায় 7 নম্বর সেক্টরে। সেখানে গেলাম, আমি সকাল থেকে মেকআপ নিয়ে রেডি, 8টা থেকে। আমার শুটিং হয় না, বসা হয় না, দুপুর গড়ায়। স্যার বলে অসুবিধা নেই, মন খারাপ করিস না, সরি। সে জায়গা থেকে প্রডিউসার না, তোমাকে বলছি চেঞ্জ। আমার তো পরে আর মানে খাবার কি খাবো আর, মানে চোখ মুখ সব এক হয়ে গেছে। রাত্রে 9:30টার সময় বলতেছে আচ্ছা ঠিক আছে, এতবার বলতেছ, একটা টেকনিক। সারাদিন প্রায় 12 ঘন্টা, 12.5 ঘন্টা পর বলতেছে ওকে ঠিক। শুটিংটা আবার প্রডিউসারের সাথে। আয় রে, পড়বি পর মালির ঘরে। হ্যাঁ, একদম মানে এমন ভাবে স্টার্ট করলাম, কান্নাকাটির সিন ছিল। এমনিতে তো আমি মন খারাপ,
তো ওই সিনটা করার পর উনি আমাকে জড়ায় ধরছে, প্রডিউসার আমাকে জড়ায় ধরে বলতেছে, তুই যে একটা ঘোরের মধ্যে ছিলি, আমি তোকে সারাদিন বসায় না রাখলে তুই ঘোরটা থেকে বের হতি না, আসতে পারতি না। হাউ সুইট। মানে এই এই হচ্ছে প্রডিউসার, মানে চাপ দিয়ে কাজটা বের করা আর কি। চাপ না, উনি হচ্ছে যে উনি ভাবছে যে বাচ্চা ছেলে মানুষ, যে এ তো একটা ঘোরের মধ্যে আছে, ওকে ঘোর থেকে বের করতে হবে। উনি যে মানে আমাকে নিয়ে ভাবলেন, উনি যে মানে একজন শিল্পমনা প্রযোজক, আমি মানে সেদিন থেকেই আমি খুব গ্রেটফুল যে আমি ওনাদের মাধ্যমে এসেছি। এক্স্যাক্টলি, হ্যাঁ। আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক, উনি নাই। মানে আমি এরপরে অনেকের সঙ্গে কাজ করেছি, দেখা যায় যে কি বলে ফিনান্সার, প্রডিউসার না, কিন্তু উনি প্রডিউসার ছিলেন। এত বড় একটা পোস্ট উনি ক্যারি করতেন, যেটা মানে এখন আফসোস লাগে যে আমরা হয়তো ভালো ছবি করছি, অনেক কিভাবে কি করতে হবে না করতে হবে সেটা জানেনই না। এটা ব্যবসা, কিন্তু ব্যবসাটা তো শিল্পের, যেটা ওনারা বুঝতেন, যেটা আব্বাসুল্লাহ সিকদার সাহেব ধারণ করতেন, যে একটা ছেলেকে আমি ব্রেক দিলাম, ওকে আমার মানে প্রেফারেন্স দিতে হবে, ওকে ভালোবাসতে হবে, ওকে স্নেহ করতে হবে। যেই ব্যাপারগুলো আসলে এখন নাই, হয়তো মানে আরো 10 বছর পরে এগুলো আরো বড় ইতিহাস হয়ে যাবে। আর নাই বলেই হয়তো বা এখন ওই মানুষগুলোকে আমরা অনেক বেশি মিস করি যে ওনারা থাকলে। যেমন এরপরে তো আমাদের জি হুজুর রিলিজ হয়ে গেল, তারপরে রিলিজ হওয়ার পর রিলিজ হওয়া শেষ হলো। স্বাভাবিক প্রথম সিনেমা, যেভাবে আশা করেছো হয়তো ওই লেভেলের সুপার ডুপার বাম্পার হিট হয়তো হয়নি, কিন্তু তুমি তো হ্যাপি যে তোমার ড্রিমটা পূরণ হয়েছিল। মানুষের আসলে চাহিদার শেষ নেই, এক্স্যাক্টলি, তাই না? তুমি এখানে শো করছো, তুমি ভাবো যে আমি ওই অমুক টাইপের শো করলে অস্কারের যে মঞ্চ, সেখানে যদি উপস্থাপনা করতে পারতাম, হয় না? এই ড্রিম তো থাকতেই হবে, নাহলে আমরা বাঁচবো না। এক্স্যাক্টলি, আমার চাহিদা যদি শেষ হয়ে যায়, আমি যদি চাইতেই না পারি, তাহলে আসবে কিভাবে? এক্স্যাক্টলি। কিন্তু তখন চাহিদা একটাই ছিল যে আমি শুটিং করব, আমার শুটিং করার পর কন্টিনিউয়াসলি আমি কাজ করব, ওই ড্রিম আমার ছিল। যেদিন আমার ছবিটা ব্যবসায়িকভাবে খুব একটা সফলতা পায়নি, আমি 6 মাস আবার বসে রইলাম ঘরের মধ্যে। কিন্তু একটা ব্যাপার ছিল যে নতুন একটা ছেলে যেমন চেষ্টা করেছে ভালো অভিনয় করবার, বা একটা ভালো মুভি হয়েছে, হ্যাঁ, অনেকে বলছেন যে না, ওর সম্ভাবনা আছে। এই করতে করতে 2-4-6 মাস চলে গেল, আমি মোটামুটি আবার হতাশার মধ্যে ভাবলাম যে একটা শুটিং হয়ে গেল, মানে আমি রেগুলার কাজ করবা। হ্যাঁ, মানুষের আবেগ কিরকম, এর পরবর্তীতে আর হয় না। হঠাৎ করে আব্দুল আজিজ সাহেবের ফোন, জাজ মাল্টিমিডিয়া থেকে, পোড়ামনের সাকসেস, এরপর আর বসে থাকতে হয়নি। এই যে পোড়ামনের সাকসেসটা, যে তোমাকে চিত্রনায়ক সাইমন হিসেবে যে পুরো জাতির কাছে পরিচয় করিয়ে দিয়েছে এই ফিল্মটা, সেই আজিজ ভাই কনভিন্সড হয়েছেন কি করে যে আমি সাইমনকে নিব? এটা কি রাজু ভাই? না, এটা হচ্ছে যে আমার ওস্তাদি ডিরেক্টর পোড়ামনের, সেই জায়গা থেকে আমি আরেকজনের কথা না বললেই না, ওয়াজেদ আলী সুমন ভাই, মানে শাহিন সুমনের একজন সুমন ভাই, তার একটা যথেষ্ট ভূমিকা ছিল ওই ছবিতে। মানে নতুন কাউকেই নেবেন, তখন তো মানে বাপ্পি আর মাহি জাজের কাজ করছে রেগুলার, অনেকগুলো কাজ করছে। তো আমাকে হঠাৎ করে আজিজ ভাই ফোন দিলেন যে একটু অফিসে আসেন। কে? আব্দুল আজিজ। আমি তো খুব নড়ে চড়ে বসলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, হয় না, আমি জাজে গিয়েছি, ওনার সঙ্গে কথা হয়নি, দেখা হয়নি। আচ্ছা, কিন্তু উনি আমার এর আগে উনি কি করলেন, যেহেতু ছবি নাকি উনি হলে দেখেননি, আবার নতুন করে তারা আলাদা দেখানোর একটা ব্যবস্থা করেছেন। দেখলেন, দেখার পর তারা সবাই করলো না, ওকে নেওয়া যায়। আমাকে আবার মানে যে কোনো একটা সিকোয়েন্স দিল যে শ্যুট করতে হবে। আমি তো 35-এর আর্টিস্ট, তো রেড ক্যামেরায় আমি মানে আমাকে কেমন লাগবে সেটা দেখার জন্য আমাকে একদিন শুটে পাঠালো। তাদের শুটিংয়ে আমি গেলাম, শাহিন সুমন বাড়ি একটা শুটিংয়ে, আমরা আহসান মঞ্জিলে গেলাম। যাওয়ার পর সেখানে স্ক্রিন টেস্ট দিলেন আর কি, সেটাতেও উতরে গেলাম, তারা পছন্দ করলো। তারপর তো শুটিংয়ে গেল, ঢাকায় 2 দিন শুটিং করার পর এরপর 34 দিন টানা বান্দরবনে শুটিং। আচ্ছা, সেখানে থাকা অবস্থায় যখন আওয়াজ উঠলো যে ভালো একটা ছবি হচ্ছে, সেই জায়গা থেকে আমি আরো 3 ছবি মানে ওভার ফোনে কনফার্ম হয়ে গেল। এই যাত্রাটা যেটা স্বপ্ন ছিল যে জি হুজুরের পরপরই আসবে, সেটা 6 মাস পরে শুরু হলো আর কি। আচ্ছা, নাইস। তো অবশ্যই মাইয়া মাহি কো আর্টিস্ট হিসেবে অনেক ভালো। তো বাজারে তখন রটনা ছিল যে মাইয়া মাহির সঙ্গে তোমার প্রেম ছিল। প্রেম হয়নি বললেই তো আর কাজ হয়নি। এটাও তো বলা হয়ে থাকে যে জায়েদ খানের কবজা থেকে তুমি মাইয়া মাহিকে রক্ষা করেছো। না না না, কেন? মানে জায়েদ খানের সাথে তার সম্পর্ক ছিল বা না ছিল সেটা আমি কারোর ব্যক্তিগত এতে মানে তোমার আগ্রহ নাই, তুমি ওগুলোর মধ্যেও নাই। আমারই তো বউ বাচ্চা আছে, তাদের সময় দিয়ে আমি কুল পাই। তখন কি তোমার বউ বাচ্চা ছিল? তখন তো গার্লফ্রেন্ড ছিল। আচ্ছা, আমার বউই গার্লফ্রেন্ড ছিল। অলরাইট, ওকে।
ওকে, তো জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কি এমন হলো যে পরবর্তীতে ওভাবে নিয়মিতভাবে জাজের সঙ্গে মুভিতে তোমাকে দেখলাম না? আমি যখন দবির সাহেবের সংসার শুটিং চলে, 12 দিন শুটিং করে তোমাকে বাদ 12 দিন দেওয়া শুটিং হয়েছে। হলো, আমাকে হঠাৎ করেই, আমি 3 দিনের ব্রেক, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া হয় না, আড্ডা দিচ্ছিলাম। আমি, আহমেদ হুমায়ুন, রিসেন্টলি যে ডিরেক্টর হলো পটুর, মানে আগে ও তো মিউজিক ডিরেক্টর, তারপর সুদীপ কুমার দীপ, আমাদের একটা সার্কেল আছে আর কি, ছিল ইনফ্যাক্ট তখন ইয়াং ছেলেপেলে 20-25 বছর আড্ডা দিতেছি। পার্সোনাল ক্ল্যাশ থেকে সেটাকে আজিজ ভাইকে বোঝানো হলো যে এটা আসলে ওনার সাথে আমার ক্ল্যাশ, আসলে বিষয়টা এটা না, আমার ব্যক্তিগত তো একটা লাইফ আছে না, থাকতেই পারে। তো অনেক কিছু হওয়ার পর ওনার কান পর্যন্ত গেল যে আমি ওনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেছি, যেটা উনি আমার সঙ্গে আর কথা বলেননি। উনিও বায়াসড, মানে কার দ্বারা সেটা জানি না, আমাকে মানে আমার ওস্তাদের মাধ্যমে জানালো যে ছবি থেকে আমি বাদ। তো এই তো বাদ। পরবর্তীতে দীর্ঘ অনেক বছর পর তিনিই বললেন যে এই কারণে। এইটা না, মানে ওনার ওই সিদ্ধান্তটা ভুল ছিল। আচ্ছা, এবং আমার সাথে অনেক হয় এরকম, এটা আমি মাইন্ড করি না। আমি বিশ্বাস করি যে আমার রিজিকে ছিল না, হয়তো আমার ওই শিক্ষাটা দরকার ছিল, নাহলে আমি এখন তো সামনে বসে এত বছর পর মানে যত ফ্রি ফ্র্যাঙ্কলি কথা বলছি, কোনো জটিলতা ছাড়া। কারণ আমি জানি এখানে আমাদের আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা কথা বলবো, যা মন চায় বলবো, শুধু দায়বদ্ধতাটা থাকবে যে আমি ভালোবাসি, তাই তো? এক্স্যাক্টলি, হ্যাঁ। তখন ওই বিষয়টা ছিল না, তখন হচ্ছে বুঝতাম যে- আর কি জিনিসগুলা। না, কিছুই জানতাম না তো, মানে একটা উচ্ছৃঙ্খল অ্যাটিটিউড ছিল, স্টারডম কাজ করতে হয়তো বা, এটা জাস্ট বয়সের বৈশিষ্ট্য, ওই বয়সে বয়সের এটাই হয়। বৈশিষ্ট্য। আবার কিন্তু সাইমন, আমার এখন কেন যেন মনে হচ্ছে, তোমাকে এই প্রশ্নটা করি, তোমার আজকে সে কি কখনো মনে হয় যে ওই ফোনটা পাওয়ার পরে তোমার উচিত ছিল যে আজিজ ভাইয়ের সঙ্গে কথা বলে ব্যাপারটা আমি ক্লিয়ার গিয়েছি, হয়? উনি বলেননি, উনিও তখন গরমে ছিল, তো তখন জাজ মাল্টিমিডিয়া ছাড়া কোনো অপশন ছিল না, তখন ছিল প্ল্যান না। বি, তখন কোনো প্ল্যান বি ছিল না। আর উনি যেটা শুনেছেন ওটাই উনি বিশ্বাস করে বসেছিলেন ওই মুহূর্তে। উনি মহারথী ছিলেন আর কি তখন, ওনার ক্যামেরা, ওনার প্রোডাকশন হাউস, তারপর হচ্ছে সিনেমা হলের যত মেশিন পত্র সব জাজ মাল্টিমিডিয়ার। সেই জায়গা থেকে ওনাকে ভুল বোঝানো হয়েছিল। আমি ওনার প্রতি খুবই প্লিজড, কেন যে ওনার হাউস থেকে পরামর্শ না হলে মানে নতুন সাইমনকে মানুষ দেখতো না। তো আমি ওনার প্রতি আজীবন কৃতজ্ঞ যে উনি আমাকে করেছিলেন। ডেফিনেটলি সেটা আমার ওস্তাদের জন্য হয়েছে, জাকির হোসেন রাজু স্যার না চাইলে হতো না, কিন্তু আজিজ সাহেবের একটা বিশাল ভূমিকা তো ছিল। থ্যাংক ইউ, তুমি তোমার অতীত ভুলো নাই। কেন বলবো, ভোলার কোনো কারণ নেই। সেটা তো, ভোলার কোনো কারণ নাই, সন্দীপেরও কোনো কারণ নাই, আমরা ঢাকাতে আছি, ঢাকায় থাকি, ভোলা সন্দীপ বাদ। একদম যেমন অনেক, মানে তোমার অল্প কেরিয়ার, আমি বলবো যে অল্প সময়ের কেরিয়ারে তোমার অনেক বর্ণাঢ্য, অনেক হ্যাপেনিং, অনেক কিছু হয়েছে। তুমি চলচ্চিত্র শিল্পে ইলেকশন করেছো 2016-তে, তুমি জায়েদ খানের প্যানেল থেকে ইলেকশন করে জিতে, 17-তে তুমি ইলেকশন করে জিতেছো। আবার পরবর্তী সম্ভবত 22-এ তুমি আবার নিপুণ আক্তারের প্যানেল থেকে ইলেকশন করেও জিতেছো। কিন্তু কোনো প্যানেলে কমিটিতে তুমি লাস্ট অবধি থাকোনি বা থাকতে পারোনি। হয় কি, আমি তো তোমার সঙ্গে মানে একটা কমিটমেন্টে যাব যে কিন্তু আমরা এখানে কথা বলবো, এই প্রশ্ন থাকবে। আমরা দুজন এইভাবে যেতে চাই, আমরা এইভাবে যাই। তোমার আমাকে জিজ্ঞেস করো, প্রোডিউসার জিজ্ঞেস করলেন না যে কোনো বাইন্ডিংস আছে কিনা, বললাম যা মন চায়, কোনো বাইন্ডিংস নাই, নতুন প্রশ্ন আসলে সমস্যা নেই। তো সেই জায়গা থেকে